মেহজাবিন দিয়া, নামটা সুন্দর না? খাতার ওপর নাম লেখা দেখেছিলাম। মেয়েটাও বেশ মিষ্টি, তবে হাতের ওপর একটা কাটা দাগ ছিল। কারণ জিজ্ঞাসা করলে বলেনি, বলে পরের বার দেখা হলে জানাবে। যদিও আমি আর দেখা করতে ইচ্ছুক নই, প্রিয়া সবটাই শুনে যায়। হঠাৎ খেয়াল আসে সেদিন সাম্যের সাথে দিয়াকে যখন দেখেছিল, তখন দিয়ার হাতের অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ করা ছিল। তার সন্দেহ হয় হয়তো সাম্যরা রাজশাহীতেই রয়েছে। পিয়াস আসলে এই ব্যাপারে কথা বলতে হবে। বাসায় এসেই প্রিয়ার পেটে মুখ গুজে শুয়ে থাকা পিয়াসের এখন অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে। পেটে মুখ গুজে সে বেবির সাথে কথা বলবে। আজও তার অন্যথা হয়নি। সে কথা বলা শুরু করতেই পেটের বেবিও নড়াচড়া শুরু করবে, যেন বাবার কণ্ঠস্বর সে চিনে গেছে। প্রিয়া খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছে। প্রতিবারের মতো স্বামীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে না। পিয়াস মাথা তুলে প্রিয়ার ভাবুক চেহারার দিকে তাকায়। হঠাৎই উঠে বসে প্রিয়ার ওষ্ঠ জোড়ায় শক্ত করে চুমু খায়। এতে প্রিয়া ভাবনা থেকে ফিরে রাগে ফেটে পড়ে। এই সরুন তো, অসহ্য, ভালো লাগে না এসব। প্রিয়া হতভম্ব হয়ে পড়ে। তার চুমু বউয়ের ভালো লাগছে না। প্রিয়া হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে নিজের ওষ্ঠ জোড়া মুছে নেয়। পিয়াসের মনে বেশ জেদ কাজ করে। সে এগিয়ে এসে প্রিয়ার ঘাড়ে এক হাত রেখে তার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। প্রিয়া ছটফট করতে থাকলে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, এর পরের বার এমন করতে দেখলে খবর আছে তোমার। প্রিয়া পাল্টা রাগ দেখিয়ে বলে, নিজের বেলায় 16 আনা না, কাছে আসলে খবর আছে আপনার। কি করবে তুমি, করো দেখি। বলতে বলতে সে এগিয়ে আসে। প্রিয়া রাগে ফুঁসে উঠে পিয়াসের ঘাড়ে শক্ত করে কামড় বসিয়ে দেয়। আচমকা এটাকে পিয়াস কিঞ্চিত ব্যথা পেলেও সে স্থির থাকে। প্রিয়া যখন দেখে পিয়াসের এতে কোনো ফারাক পড়ে না, তা দেখে প্রিয়া রাগে জেদে কান্না করে দেয়। পিয়াস মজা পেয়ে হাসতে থাকে। ছি, হেরো বউ আমার, জামাইয়ের সাথে না পেরে কান্না করে। প্রিয়া গাল ফুলিয়ে থাকলে পিয়াস এসে টুপ করে আবার চুমু দেয় তাকে। তারপর হাসতে হাসতে উঠে পোশাক বদলাতে থাকে। প্রিয়া জেদ করে একের পর এক বালিশ ছুঁড়ে দেয়। পিয়াস পাল্টা ক্যাচ ধরে তা আবার বিছানাতেই রাখে। প্যান্টের পকেট থেকে নিজের ওয়ালেট আর ফোন বের করে রাখতেই প্রিয়া খপ করে ওয়ালেট কেড়ে নেয়। সেখান থেকে পরপর কতগুলো নোট নিয়ে বলে, এটা আপনার শাস্তি। যতবার আমাকে রাগাবেন ততবারই আপনার পকেট খালি করব। পিয়াস মিসকে হেসে এগিয়ে আসে, একদম নিকটে এসে বসে। তারপর তার দুগালে হাত রেখে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, নাও, টাকা লাগবে তোমার? কয়টা নোট নিবে নাও, আমিও আমার কাজ করছি। প্রিয়া তার গালে কামড় দেয়। বাহ মেজর সাহেব, বাহ, দিতে চেয়েছিলাম শাস্তি, আর আপনি পেলেন শান্তি। বাহ, মিসকে শয়তান একটা। এই যে ম্যাডাম, সাবধান, যা বলবেন সাবধানে বলবেন। আমি যেন তেন পুরুষ না, একজন মেজর, আমি সম্মান দিয়ে কথা বলবেন। সুপ্রিয় স্বামী, আপনিও ভুলে যাবেন না আমি সেই মেজরেরই বউ, তাই বুঝে শুনে কথা বলবেন। বেশি মেজরগিরি দেখাতে আসলে আমি বাড়ি চলে যাব, থাকবো না আর। এই যে পাইছে এক কথা, কিছু না কিছু হলেই বাড়ি যাওয়ার ভয় দেখায়। তোমাকে নিয়ে যাবে কে শুনি? একাই চলে যাব। আমাকে তো চেনেননি, মেজর পিয়াসের বউ আমি। এ তো দেখি আমার বিলাই আমারে কয় ম্যাও। রেস্টুরেন্টে বসে ইরিন মিল্কশেকে একের পর এক চুমুক দিচ্ছে। সামনে বসা অসহায় ব্যক্তিটি তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, অথচ ইরিনের এতে কোনো হেলদোল নেই। এমনভাবে পাত্তাহীন বসে আছে যেন এখানে আর কেউ নেই, সে একাই বসে আছে। এবার রিদান রেগে যায়, রাগ দেখিয়ে বলে ওঠে, অনেক হয়েছে ইরিন, কি বলেছিলাম তোমায় আমি যে এত রাগ করে বসে থাকবে? ফেল করতে করতে পাশ করেছো, এতে না একটু কথাই শুনিয়েছি, এতে রাগ করার কি আছে? আচমকা করা কথা শুনে ইরিন একটু চমকে যায়। পরনে স্কুলের ড্রেসে একটা ছেলের সাথে বসে থাকায় আশেপাশের অনেকেই তাকিয়ে দেখছিল তাদের। ইরিনের বেশ লজ্জা হয়। সে নিচু স্বরে বলে, আস্তে কথা বলবেন, সবাই দেখছে। সবাই তাকিয়ে আছে এটা দেখতে পারছো, অথচ সেই কখন থেকে আমি তোমার দিকে তাকিয়ে আছি সেটার পাত্তা দিচ্ছ না। সহজে পেয়ে গেছো আমায়, ভাবছো যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাবে, আর আমি কিছুই বলবো না। ইরিন তাকে থামানোর চেষ্টা করে, তবে রিদান যেন আজ থামার মোডে নেই। গত 3 দিন আগে তাদের আবারও কথা কাটাকাটি হয়েছে, সেটা নিয়েই রিদান রেগে আছে। তার উপর ইরিনের এত অবহেলা। পাশের টেবিল থেকে একটা ছেলে এগিয়ে এসে বলে, ছোট আপু কোনো সমস্যা? না না, ঠিক আছি আমরা, আপনি যান। রিদান মাথা নামিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ছেলেটি না গিয়ে পাল্টা উঠে বলে, লোকটা কি আপনাকে ডিস্টার্ব করছে? আমাকে বলতে পারেন, আমি সাহায্য। এই ছেলে, জামাই থাকতে তোর সাহায্য লাগবে কেন আমার বউয়ের? হিরোগিরি দেখাতে চলে এসেছিস? ছেলেটির কলার চেপে ধরে রিদান রাগে ফেটে পড়ে। ইরিন চমকে যায়। রিদানকে ছাড়ানোর বদলে উল্টা ভয়ে পিছিয়ে যায়। মেয়ে দেখলেই সাহায্যের নাম করে নাচতে নাচতে চলে আসিস কেন? তোকে ডেকেছিল নাকি তোর সাহায্য চেয়েছিল? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাচ্চা মেয়েকে বউয়ের নাম করে তুই বাচ্চা কাকে বলিস? আমার বাচ্চার মাও। আর একটা কথা বলে তোকে এখানে পিটিয়ে তক্তা বানাবো। সময় থাকতে যা এখান থেকে, এমনি মেজাজ খারাপ আছে আর জ্বালাবি না।
ইরিন তো ভয়ে কুঁকড়ে গেছে। রিদানকে সর্বদা শান্তশিষ্ট দেখেছে সে। সর্বশেষ সে রিদানকে এমন রূপে দেখেছিল তাদের সাথে সেদিন বাসে থাকাকালীন, যখন লোকটা তার গায়ে টাচ করেছিল। সেদিন রিদান এমন রাগ দেখিয়েছিল। আজ এতদিন পরে রিদানের এই রূপ আবার দেখে ইরিন ভয় পেয়ে যায়। লোকটা এত রাগী হতে পারে সে কল্পনাও করতে পারেনি। পরিস্থিতি খারাপ হওয়ার পর্যায়ে গেলে রেস্টুরেন্টের ম্যানেজার এসে ব্যাপারটা হ্যান্ডেল করে। রিদানের রাগ এখনো কমেনি। সে আচমকা ইরিনের হাত ধরে টেনে তুলে তাকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যায়। ইরিন কোনো রকমে ব্যাগটা নিয়ে রিদানের সাথে বেরিয়ে পড়ে। ভয়ে সে কিছুই বলে না। এখন হয়তো কিছু বলতে নিলে রিদান না জানে উল্টো তাকে থাপ্পড় মেরে বসে। ভাবতে ভাবতেই নিজের এক গালে সে হাত রাখে। অপর হাত এখনও রিদানের হাতের মুঠোয় বন্দি। রিদান কোনো কথা ছাড়াই তাকে নিয়ে সোজা তাদের বাসায় চলে আসে। রাস্তায় কোনো কথা হয়নি তাদের। ইরিন অবাক হয়ে চারপাশে দেখতে থাকে। এই প্রথমবার রিদানের বাসায় আসলো সে। এর আগে বিয়ের পরও আসা হয়নি। রিদান তাকে টেনে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। ইরিন ভয় পেয়ে যায়। হাতের ব্যাগটা বুকে চেপে কাপা কণ্ঠে বলে, আমি আর কখনো রাগ করব না, আমাকে ছেড়ে দিন স্যার। রিদান তার ওষ্ঠে আঙ্গুল রেখে বলে, চুপ, কোনো স্যার নয়, স্বামী হই তোমার। কি হই? স্বামী। কি যেন বলেছিলে তখন? রাগ করেছিলে না? আবার রাগ দেখাও তো বউ, স্টার্ট করো। আজ বসে থেকে তোমার সকল কথা শুনবো, তারপর তোমার রাগ ভাঙানোরও ব্যবস্থা করব। ইরিন পিছিয়ে গিয়ে বলে, বললাম তো আমি আর রেগে নেই, আমাকে বাসায় নিয়ে চলুন। বাসাতেই তো আছো তুমি, তোমার বাসায়। আন্টি। রিদান হাসে, আম্মু বাসায় নেই, আজকে প্রিয়াদের বাসায় গেছে, সেখানেই থাকবে 2 দিন। আপনি প্ল্যান করে আমাকে এখানে এনেছেন না? মিথ্যে অপবাদ দিবে না, বাচ্চা মেয়ে একটা। তোমাকে এনে আমি কি করব? কিছু হবে নাকি তোমায় দিয়ে? ইরিন নাক ফুলায়, হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বিয়ে করেছেন কেন আমায়? আমি বিয়ে করতে কি নাচতেছিলাম? আর আমি বাচ্চা? বড় হয়েছ বুঝি? কোন দিক দিয়ে দেখি একটু। রিদান যেন এটারই সুযোগ খুঁজছিল। বলতে বলতেই সে এগিয়ে এসে হুট করে ইরিনকে জড়িয়ে ধরে। ব্যস্ত হাতে ইরিনের হিজাব খুলে ঘাড়ে মুখ গুজে দেয়। ইরিন ছটফটিয়ে ওঠে, রিদানকে সরানোর চেষ্টা করে। তবে রিদান তার সুযোগ দেয় না। ইরিনের 2 হাত নিজের এক হাতে আটকে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, সেদিন তোমার ভাইয়ের বাসায় যেটা করা হয়নি আজ সেটাই ট্রাই করি চলো। এতদিন অনেক সুযোগ দিয়েছি তোমায়, টেস্টে ফেল করতে করতে পাশ করে গেলে। পাশ করার পুরস্কার তো দিতেই হয়, তাই না বউ? আমার ভয় লাগছে, ছাড়ুন আমায়। চুপ থাকো ইরিন, আমার কাজ আমায় করতে দাও, একদম ডিস্টার্ব করবে না। ছুটির দিন হওয়ায় সাম্য আজ ফ্রি সময় কাটাচ্ছে, তাই সে বেরিয়ে পড়ে তুবার খবর নিতে। সপ্তাহখানিক ধরে তুবার সাথে দেখা হচ্ছে না। নতুন চাকরি বলে ব্যস্ত থাকতে হচ্ছে। আজ সময় পেয়েই বেরিয়ে পড়ে তুবাকে দেখার জন্য। রুটিন মাফিক আজ তুবার বাজারে আসার কথা ছিল। সেই অনুযায়ী সে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই তার অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে তুবার আগমন ঘটে। তবে আজ সে একা না, সাথে আরো 2টা মেয়ে আর একটা ছেলে রয়েছে। ছেলেটাকে এর আগেও তুবাদের সাথেই দেখেছে। তুবা খুব হাসি খুশি হয়ে সবার সাথে কথা বলছে। তুবার হাসি মুখের দিকে তাকিয়ে সাম্যর মুখেও হাসি ফুটে ওঠে। সেও মুচকি হাসে। কিছুটা দূরত্ব বজায় রেখে তুবাদের পিছু পিছু যেতে থাকে। একটা নির্দিষ্ট দূরত্ব পরে তুবা ফ্রেন্ডদের থেকে আলাদা হয়ে যায়। এখন বাকিটা রাস্তা সে একাই যাবে। সাম্য তখনও পিছু আসছিল। হঠাৎ তুবা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সাম্য থমকে গিয়ে একটা থেমে থাকা গাড়ির পেছনে লুকায়। তুবা পিছু ফিরে চারদিকে তাকিয়ে দেখে আজ সে চলে না গিয়ে গাড়িটার কাছে এগিয়ে এসে একটা ছোট্ট চিরকুট রেখে সোজা চলে যায়। তুবা চলে যেতেই সাম্য বেরিয়ে আসে। চিরকুটটা তার জন্যই বুঝতে পেরে সেটা হাতে তুলে নেয়। সেখানে সুন্দর করে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, আজ প্রায় সপ্তাহখানিক পরে আপনি আবার আমার পিছু নিলেন। আপনি কে? আমার পিছু নেওয়ার কারণ কি? আমার সাথে কোনো দরকার থাকলে সরাসরি এসে জানাবেন। এভাবে কারণ ছাড়া পিছু করায় আমি ডিস্টার্ব ফিল করছি। কোনো খারাপ মতলব থাকলে দয়া করে পিছিয়ে যান, আপনার জন্যই সেটা ভালো হবে। আমার পিছু করে আমার ডিস্টার্ব না করলেই আমি খুশি থাকবো। সাম্য একটা দীর্ঘশ্বাস ফেলে। বুকের ভারটা একটু কমে। সে যে একটা সপ্তাহ মিসিং ছিল সেটা তুবা খেয়াল করেছে। মানে তুবা না জেনেও তার অপেক্ষা করছিল হয়তো। আজকের পর থেকে আর তুবার পিছু করবে না সে। যদি কখনো সৎসাহস হয় তাহলে সরাসরি সামনে গিয়ে তুবার কাছে ক্ষমা চেয়ে আসবে। আর সেটাই হবে তাদের সর্বশেষ দেখা। তৈরি হয়েছ প্রিয়া? আর কত দেরি করবা? এই চুপ করুন তো, আপনি একদম অতিরিক্ত করেন। জানেনই তো আমি এখন আগের মতো হাঁটতে পারি না। কোথায় কোলে করে নিয়ে ঘুরবেন তা না করে তাড়া দেওয়া শুরু করেন কেন? তোমায় এখন কোলে করে নিয়ে ঘুরে মানসম্মান খোয়াতাম নাকি? কি বললেন আপনি? আমায় কোলে তুললে আপনার জাত যাবে? বাহ মেজর সাহেব, কি সুন্দর কথা বললেন। আই এম ইমপ্রেসড। প্রিয়ার এখন 8 মাস প্রায় শেষের পথে। পিয়াস ছুটি কাটিয়েছে আবার। এবার সহজেই ছুটি পেয়ে গেছে, তাই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। রুবেলকে বলে আলাদা গাড়ির ব্যবস্থা করেছে যাতে প্রিয়ার সমস্যা না হয়। রুবেল ইতোমধ্যে বাসায় উপস্থিত হয়ে গেছে। তারা তৈরি হয়ে যেতেই রুবেল তাদের লাগেজ হাতে আগে আগে চলতে থাকে। প্রিয়া তো পূর্বের বিষয় নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। প্রিয়া আগের থেকে অনেক গোলুমুলু হয়ে গেছে। দেখতে কিউট একটা বাচ্চা লাগে।
অথচ মেয়েটা নাকি পেটে আরো একটা বাচ্চাকে ক্যারি করছে। পিয়াস বউয়ের কাছে এগিয়ে আসে, তার ফোলা ফোলা গাল দুটো টেনে দেয়। প্রিয়া মুখ ঘুরিয়ে নেয়। পিয়াস হেসে বলে, আর মুখ ফুলাতে হবে না, এমনি একটা রসগোল্লা লাগছে তোমায়, পরে তা খেয়ে ফেলতে মন চাইবে। প্রিয়া রাগ দেখিয়ে উঠে পড়ে, ভারী পেটটাকে চেপে ধরে ধীরে ধীরে দরজার দিকে আগায়। প্রিয়ার সম্পূর্ণ ঘর আরেকবার চেক করে বেরিয়ে আসে। দরজা আটকাতে আটকাতে প্রিয়া সিঁড়ির কাছ পর্যন্ত চলে গেছে। হঠাৎ নিজেকে শূন্যে অনুভব করে প্রিয়া ভয়ে চিৎকার করে ওঠে। দ্রুত পিয়াসের গলা ধরে নিজেকে সামলে নিয়ে বলে, এ কি করছেন, কেন? কোলে নিলাম তোমায়। বউকে কোলে ক্যারি করলে মান সম্মান যায় না। প্রিয়া লজ্জা পায়। তারা থাকে কোয়ার্টারের দোতলায়। এই কয়দিনে মাঝে মাঝে পিয়ার সময় পেলে তাকে নিয়ে বিকেল শেষে হাঁটতে বের হতো। তখন সাবধানে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নামাতো। লাস্ট মাসখানিক প্রিয়ার বাইরে যাওয়া হয়নি। রিস্ক ভেবে ঘরের মাঝেই ছিল। সবকিছুই তার হাতের কাছে সেট আপ করা হয়েছিল। পিয়াসের নিজের সাধ্যমতো প্রিয়ার সম্পূর্ণ সেবা করেছে। আর প্রিয়া এইটুকু নিয়েই স্বামীর ওপর সন্তুষ্ট। লোকটা ডিউটি সেরে এসে যেভাবে তার সেবা করেছে, কজনই বা এমন করতে পারে। পিয়াস তাকে কোলে নিয়ে গাড়ির দিকে এগোয়। প্রিয়া মিনমিন করে বলে, আচ্ছা আপনার কষ্ট হচ্ছে না? আমি তো আগের থেকে অনেক ভারী হয়ে গেছি। কষ্ট হচ্ছে আমার। দুটো বাচ্চাকে একসাথে কোলে তুললাম, এ তো বড়ই কষ্টসাধ্য ব্যাপার। পিয়াস যে মজা করেছে তা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রিয়া হাত বাড়িয়ে ঘাড়ে একটা চিমটি কাটে। পিয়াস শব্দ করে হেসে ওঠে। গাড়ির ভেতরে রুবেল তাদের অপেক্ষা করছিল। সামনে থেকে স্যার আর ম্যাডামকে এভাবে এগিয়ে আসতে দেখে তার হাসি প্রস্তর হয়। প্রিয়া যখন রুবেলের হাসি মুখটা খেয়াল করে তখন লজ্জায় আরো মিয়ে যায়। এতদিনে রুবেলের সাথে তার বেশ ভাব হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন দরকারে রুবেল হাজির হয়ে যায়। বলা যায় ছেলেটা একেবারে পিয়াসের পাক্কা ভক্ত হয়ে উঠেছে। রুবেল ছাড়াও আরো কয়েকজন টিম মেম্বার এমন দরকারে চলে আসে। তবে রুবেল যেন এদিক থেকে এগিয়ে আছে। পিয়াস প্রিয়াকে গাড়িতে বসে নিজেও বসে পড়ে। প্রিয়াকে নিজের কাঁধে হেলান দিয়ে বসিয়ে দেয়। সারাটা রাস্তা প্রিয়া প্রায় ঘুমিয়েই কাটিয়েছে। তার ঘুম ভাঙে সোজা বাড়ির সামনে এসে। পিয়াস তাকে সোজা প্রিয়াদের বাড়িতেই নিয়ে এসেছে। খুশিতে প্রিয়ার চোখ জোড়া চকচক করে ওঠে। বেবি পেটে আসার পর থেকে তেমন নিজের বাড়িতে আসা হয়নি। উল্টো সে নিজেই পিয়াসের কাছে গিয়ে বসেছিল। কয়েকদিন ধরেই বাবা মায়ের কথা অনেক মনে পড়ছিল তার। পিয়াসকে বলেছিল সেই কথা, তবে পিয়াস তখন কিছুই বলেনি। আজ এমন বিনা বাক্যে নিয়ে চলে আসাতে প্রিয়া প্রচুর খুশি হয়ে ওঠে।